গল্পের নাম আমার আলাদিন। লেখনীতে জাবিন ফুরকান। পর্ব ১। তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলে দিতে পারো না মম। উনি আমার থেকে ৭ বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা! গড ড্যাম! আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবে না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা করো। কিছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না। ফর গড সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এভাবে জবরদস্তি করতে পারো না। আমি কোনোদিন ইরাম আব্বুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার। না 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 এবং না। নো, নেভার। নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র ওম্যান। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগ ঢাক নেই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার, প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশের চেয়ারে নিশ্চুপ বসে আছে ইরাম। সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলে হয়তো এমনটাই করতো। কে বলতে পারে? তুই শুনবি না তোর মায়ের কথা? আমি এই জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইনি। তুই আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারবি না? ইচ্ছারও একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটাই জোরে হচ্ছে যে স্পষ্ট শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থির হয়ে বসে থাকতে পারলো না। হুট করে উঠে গেল। লিভিং রুমের সোফায় নরম গদিতে একটা তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে শুয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছপ্রায় এক অস্তিত্ব। মোমের মতো নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটি বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ, নিজের সন্তানের কাছে বসলো। আলতোভাবে দুহাতের ২ আঙুল নগণ্য শিশুটির ২ কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় শিশুটি কিচ্ছু শুনতে না পায়। জননের জীবনের নরক যে তার প্রাপ্য নয়। ৩ মাস আগে। মা নারীর শব্দের অলংকার, একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, আমেখ অপরিপূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জ্বরে ভেসে গিয়েছে ইরামের হৃদয়াঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার, এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনে শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রাখছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুমে পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে এক দৃষ্টিতে চেয়ে আছে বিছানায় ঠিক পাশেই লাগানো বেসিনেটে রাখা নবজাতকের দিকে। চেয়ে আছে সে, চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবারই তার বুকটা আবেগের স্রোতে পরিপূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলো, তেমন কিছু ভাবলো না আপাতত। তার সকল চিন্তা জড়িয়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট্ট ছোট্ট হাত পা নাড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার, টকটকে লাল দুটি কান এবং নাক, চোখের পাতা আধ খোলা, ত্বকের বর্ণটা লালচে। যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাঁপা কাঁপা হাত দুটা বাড়িতেই অতি সাবধানে সে নবজাতকে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালের মতো মৃদু একটা শব্দ করে শিশুটি গুটিসুটি দিয়ে রইল। তীব্র আবেগে অশ্রু জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে বলে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুপু। আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষা করে প্রহর গুনেছে। অবশেষে আসার সময় হলো তোমার। দুহাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাত তুলে অস্বাভাবিকভাবে নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদু হাসল ইরাম। আমার দুষ্টু পাখিটা। আর কি নামে ডাকি বলো তো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানের ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করলো, ইজান, আমার ইজান সোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আহ মা! ইরাম হঠাৎ করে নিজের জায়গায় জমে গেল। গঙ্গানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গঙ্গানির শব্দটা এতটা তীব্রতর হয়েছে। ব্যাহতুর কোনো ধ্বনি নয় এটি, বরং ভীষণ অন্তরঙ্গ অশ্লীল ধরনের। মেয়েলি গলার সৎকার। হাসপাতালের কেবিনের ভেতর প্রথমটা নিজেকে বিশ্বাস হলো না ইরামের। দুপুরেই ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে। নবজাতক ইজানকে পুনরায় বেসিনেটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া হয়ে রইল তার।
না, এবার কোনো ভুল নয়। সত্যি এমন সুখের হাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দ ঐশ্বরটা কান পেতে খেয়াল করতে ইরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এসব ধ্বনির উৎপত্তি। রাগে সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে? ছেলেকে বুকে চেপে রেখে ধীর পায়ে এগিয়ে গেল ইরাম সাবধানে ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গুনগানের শব্দ আরও পরিষ্কারভাবে কানে আসছে এবার, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। এবার একদম কিনারে এসে থামলো ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকতে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার। যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগে ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে গেল এরা। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটু অবাক হবে না এরাম। বুকে তার নিজের বাচ্চা, তাই একমাত্র দ্বিধা করলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজা নিঃশব্দে হালকা টেলে ভিতরে ঢুকে উকে দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দার রেলিংয়ের বাদে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমটা কিছু নজরে এলো না ইরামের। চোখ পিট পিট করে ভালো মতো তাকাতে তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থেমে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতো। বারান্দায় দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিনের নার্স। যুবতী মেয়েটির এক পা তুলে রাখার সামনে দাঁড়ানো পুরুষের কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সটির পোশাকের নিম্ন অংশ অগোছালো, ঠিক তেমনভাবেই পুরুষটির পরনে সাদা শার্টের বোতাম খোলা। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতন। আর বুকে কুই কুই করে উঠল ইজান, অথচ নব্য জারণে সে শব্দটুকু শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগলের অভিসার পানে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে এটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অবধি কীভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ের গজে রাখা মুখটা সে সামান্য তুলল। একজোড়া শকুনের দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্যের অসম্ভব সুন্দর মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে মুক্তোর দানার মতো। উজ্জ্বল ফর্সা তাকে অভিসারের অতৃপ্ততা ফুটে উঠেছে লালচে বর্ণ। চোখজোড়া কালোই, তবে তাতে জলজল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়েই নার্সের শরীরে আরও গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী নার্স ঢলে পড়ল, কেঁপে উঠে অরণ্যের পিঠে খামচে ধরল। আহ! অরণ্য ঠোঁটের তীর্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁটজোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল, বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়নার মতো। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভিতর চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইজানকে সে পুনরায় বেসিনেটে রেখে দিল। তারপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রোবটের মতন। ঠিক কতটা সময় এভাবে পার হলো ঠাওর করতে পারল না সে। মাথার ভেতর দপদপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিনের নার্স, পরিষ্কার পরিপাটি। ইরামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স একলামার মতো থমকালো। পরক্ষণে অবশ্য কিছু হয়নি এমন ভঙ্গিতে গলা খাড় করে দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নার্স। এরপরে বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল, অরণ্যয় ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে দেখলো নিজের স্বামীকে। লোকটাকে এখনো তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সে নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। অরণ্য আসলে সুদর্শন, 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার একটি সুগঠিত পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের ওপরেও তার সংবেদনশীল পেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভুরু, প্লু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামি মেশালো চুলের রং। ইরাম চেয়ে দেখল, এই সৌন্দর্যে তার বিতৃষ্ণা ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছেন, অথচ মনটা কি কদার্য। এরকম সুদর্শন আরও একটি মানুষ চেনে ইরাম। অরণ্য চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে যে একগাল হাসল সে। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজহানকে এক হাতে কোলে তুলে ফেল অরণ্য। যত্নের বালাই নেই। হাতের তালুর উপর শরীরটা এমনভাবে ধরল যেন নিজের সন্তানকে নয়,
বরং ল্যাবরেটরি কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত রুক্ষ অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট্ট হাত পা ছুঁড়ে কান্নার দমক তুলল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জা সদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোনো এখনো একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের উপর হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলো তর্জনী মেলে ইজানের শরীরের সাইজ মাপতে লাগলো। আরিব্বাস, ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং। তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট হয় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। তৎক্ষণাৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্নভিন্ন করে ফেলছে। ছুটে এসে সে অরণ্যর হাত থেকে ইজানকে ছিনিয়ে নিজের বুকে চেপে ধরল। খিকিয়ে উঠল, খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছোবেন না। অরণ্য এক মুহূর্তে জমে গেল, মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। তো কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মুষড়ে পড়ে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করে ফুটছে সে। বিকার থাকা চোখ জোড়া আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যের ধারণায় নেই, আজকের আগে ইরাম ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই অরণ্য ভাবল, তার ইরাম তো আগে এমন ছিল না। দুই হাত তুলে সমর্পণের ভঙ্গিতে অরণ্য বলল, ওহ চিল চিল, প্রোডাক্টটা তো আমারও। আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না, শুনেছেন আপনি? এত তেজ কিসের? এবার অরণ্যের গলা শক্ত হয়ে এলো। লম্বা পায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠো পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে এলো। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেললো ইরাম, তবু একটু টু শব্দ করলো না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য ভুরু কুচকে গম্ভীর কণ্ঠে শোধালো, বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি হয়ে নিয়েছিস? তোকে ছাড়া আমার চলবেই না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝছিস? তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে, সেটার এভাবে সুযোগ নিবি তুই বারবার? রিহাম, আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ের লেশ মাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ায় অরণ্য। কোমরে দুহাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তে আচমকা খিলখিল করে হেসে উঠল। সিরিয়াস রাইট নাও হানি? তোকে 3 কপুল বলে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কও ঢিলে হয়ে গেছে নাকি? ডাক্তারের বিরুদ্ধে মামলা দিতে হবে আমার। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুয়ে রাখলো ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরে সে ঘুরে দাঁড়ালো। অরণ্যের তাচ্ছিল্যের দৃষ্টি মোকাবেলা করলো দৃঢ়ভাবে। আপনাকে মনে করে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজেই আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যর চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদনের ভাবটুকু উবে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা একটুও ছাড়ল না। ইরামের দিকে এগিয়ে এসে দুহাত রাখলো রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ও কাম অন ডার্লিং, তুমি এটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি? তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছ? ওই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। অল্পবিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? হয়। বাচ্চার জন্ম অবধি আমার ইদ্যৎকাল চলছে, আজ আমার ইদ্যৎ শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। প্রথমবারের মতো সংখ্যা দেখা গেল অরণ্যর মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে, তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজুই করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের ওপর থেকে একদম স্থিরভাবে অরণ্যের হাত দুখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আরও একবার অরণ্যের মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় ইরাম জানালো, আমি আপনার সাথে রুজু করব না মিস্টার অরণ্য মির্জা সদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, স্রেফ একজন পরপুরুষ।